কথার আঘাতে ভালোবাসাও তার গতিপথ বদলায়। কথার আঘাত এতটাই মারাত্মক, আপনি হাজার চেষ্টা করলেও সে কথাগুলো ভুলতে পারবেন না। এই জন্য কারোর মনে কখনো কষ্ট দিয়ে কথা বলতে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। বিবাহিত জীবনে 17 বছর পরে পুত্র সন্তানের মা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে যেন দুজনে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। 2012 সালে যখন আমি প্রথমবার মা হয়েছিলাম, তখন আমি আমার শাশুড়িকে একটা কথা বলে ফেলছিলাম। যখন আমি আমার মেয়েকে নিয়ে 3 মাস পরে শ্বশুরবাড়িতে যাই, প্রথম 3 মাস আমি আমার মায়ের কাছে ছিলাম। কারণ আমার তো বাবা নেই, এই জন্য আমি বাবার বাড়ি বলতে পারি না, কারণ আমি আমার মায়ের কথাই বলি, মায়ের কাছে ছিলাম। বাবা আছে, বাবা থেকেও নাই, এই জন্য বাবার আদরটাও আমি পাই নাই ঠিক মতন। মানে বাবার আদর কীরকম বলতেও পারি না। যাই হোক, আমার মার জন্য দোয়া করবেন। আমি আমার মায়ের ভালোবাসার মেয়ে, আমার মায় আমাকে বাবার আদর মায়ের আদর দুটা দিয়েই বড় করছে। এই জন্য আমি সবসময় দোয়া করি আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। 3 মাস পর যখন আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে যাই, আমার শাশুড়ি খুব একটা আমার মেয়েকে ধরে না, কোলে নেয় না। আমার সঙ্গে আমার বোনও গেছিলো। তখন আমি একদিন পাশাপাশি রুমেই তো শুয়েছিলাম, টিনের ঘর, বুঝতেই পারছেন। আমি শুয়ে থেকে বলতেছি, আমি আমার শাশুড়িকে বলতেছি যে আমি দাদি দেখছি, আপনার মতন দাদি দেখি নাই, যে নিজের নাতিনকে কোলে নেন না। তখন আমার শাশুড়ি আমাকে একটা কথা বলেছিল যে এটা যদি আমার পুতের হয়, আমি তার ভাষাতে বলতেছি, এই সন্তান যদি আমার পুতের হয় তাহলে ঠিকই আমার কাছে আসবে। ওই দিন আমার এতটা কষ্ট লাগছিল, এই কথাটা শোনার পরে আমার পায়ের নিচ থেকে মনে হচ্ছিল মাটি সরে গেছে। এতটা খারাপ লাগছিল যে উনি কিভাবে আমাকে এই কথাটা বলতে পারলো যে এই সন্তান যদি আমার ছেলের হয় তাহলে ঠিকই আমার কাছে আসবে। ওই দিন আমার এত খারাপ লাগতেছিল। কথার আঘাতে কিন্তু ভালোবাসাও তার গতিপথ বদলায়। এই জন্য কথার আঘাত এতটাই মারাত্মক, কাউকে এমন কোনো কথা বলবেন না যে এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভুলতে পারবেন না। আর আমি তো মনে হয় সারা জীবনেও ভুলতে পারবো না। আমার বারবার ওই কথাটা মনে পড়ে যায় যে আমি আমার মেয়েকে নিয়ে আমি প্রথম যখন শ্বশুরবাড়ি গেলাম, আমাকে এই কথাটা শুনতে হলো। যাই হোক, ওইগুলো আর কিছু বলবো না। এত বেশি খারাপ লাগতেছিল, এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এখন যদি আমরা কিছু বলি, তাহলে আমাদেরকে এই কথাটা শুনতে হয় যে তোমরাও তো বুড়ো বুড়ি হবা, তোমরাও একসময় শ্বশুর শাশুড়ি হবা। ছেলের বউদের যদি শাশুড়িরা প্রথম থেকে যদি মেয়ের মতন করে দেখে, তখন কিন্তু সেই বৌমা কিন্তু সেই শাশুড়িকে তার নিজের মায়ের মতন করে দেখতে বাধ্য হবে। কিন্তু শ্বশুরবাড়িতে আমি আমার শ্বশুরের যে সাপোর্টটা পাইছি, আমার যেহেতু বাবা থেকেও ছিল না, কিন্তু আমার শ্বশুরকে আমি আমার বাবা হিসেবে যে পাইছিলাম। আমার শ্বশুর আমাকে কখনো মা ছাড়া কথা বলতো না। আমি যখন ঢাকাতে চলে আসছি, তখন আমার শ্বশুর লাস্টের দিকে যখন মারা যাবে, ওই সময় যখন আমি একবার বাড়িতে গেছি, তখন আমাকে মা ধরে হাত ধরে কাঁদতেছে যে আমার এখান থেকে নিয়ে যাও। দুঃখের বিষয়, তখন আমি এক রুম নিয়ে থাকতাম, কিন্তু আমি আমার শ্বশুরকে আনতে পারি নাই। তারপরে এখন আমি বড় বাসাতে থাকি, কোয়ার্টার পাইছি। এখন আমি আমার শ্বশুরকে খুব বেশি মিস করি, বিশেষ করে আমার মেয়ে ওর দাদাকে অনেক বেশি পছন্দ করে। আর একটা কথা, যে রক্তের সম্পর্ক হলে যে তার সাথে মিল থাকবে, তার প্রতি টান থাকবে, সেটা কিন্তু না। শ্বশুরবাড়ি এমন একটা প্রতিষ্ঠান, আপনার যত খারাপ গুণ আছেন, সেই খারাপ গুণের সার্টিফিকেট আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে পেয়ে যাবেন। লাস্টের দিকে আমি এত ভালো একটা সার্টিফিকেট পাইছি। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি জানতে আগ্রহী হন, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এত ভালো একটা সার্টিফিকেট পাইছি যে লাস্টে যখন আমার শ্বশুর মারা যায়, উনি যে মারা যায়, যে উনি কীভাবে মারা গেছে, সেই কারণটা হয়েছে আমার শ্বশুর নাকি আমার জন্য মারা গেছে। যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের মতন আমি এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।